সবার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরা যখন কোনো নরম কিছু যেমন সমুদ্র সৈকত বা বরফের উপর দিয়ে হাঁটি, তখন তার উপর আমরা আমাদের ফুটপ্রিন্ট বা পদচিহ্ন এঁকে দিই। এমনিভাবে আমরা আমাদের জীবনভর যা কিছু করি তার মাধ্যমে পরিবেশের উপর রূপক অর্থে আমরা ফুটপ্রিন্ট অর্থাৎ মেটাফরিক্যাল ফুটপ্রিন্ট এঁকে দিই। কিন্তু মনে রাখতে হবে যে এই ফুটপ্রিন্ট বরফ বা সমুদ্র সৈকতের উপর আঁকা ফুটপ্রিন্টের মতো না। সেগুলো কার্বন ফুটপ্রিন্ট, যা আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে উৎপাদিত ক্ষতিকারক গ্রিনহাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন সহ এই গ্যাসগুলো আমরা উৎপাদন করি, যা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। কার্বন ফুটপ্রিন্ট হচ্ছে কোনো ব্যক্তি বা কোম্পানি তার কোনো কার্যক্রম বা উৎপাদন প্রক্রিয়ায় ফলশ্রুতিতে যে পরিমাণ গ্রিনহাউস গ্যাস নির্গত করে তা কার্বন ডাইঅক্সাইড অথবা CO2 ইকুইভ্যালেন্ট এমিশন CO2e দ্বারা প্রকাশ করা হয়। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে একজন ব্যক্তির বাৎসরিক গড় কার্বন এমিশন 16 টন CO2-র সমপরিমাণ, যা বিশ্বের সর্বোচ্চ হারগুলোর মধ্যে যে কোনো ইলেকট্রনিক দ্রব্যাদি বা ইলেকট্রনিক ডিভাইস, ধরুন আপনি এখন সম্ভবত যে মোবাইল ফোনটি ব্যবহার করছেন বা যে মোবাইল ফোনটি ব্যবহার করে আপনি এই লেখাটি পড়ছেন বা ভিডিওটি দেখছেন, এটিও কিন্তু কার্বন ফুটপ্রিন্ট উৎপাদনে সহায়তা করছে। কিছু গবেষকদের সমীক্ষার ফলে কার্বন ফুটপ্রিন্টের পরিমাণ সম্পর্কে কিছু সাধারণ তথ্য আমরা জানতে পারি। সমীক্ষা মতে আমরা এও জানি যে কিভাবে এই কার্বন ফুটপ্রিন্ট কমানো যায় এবং বিশেষ করে কিভাবে কিছু সরল পদক্ষেপ গ্রহণ করে সেল ফোন সম্পর্কিত CO2 এমিশন কমানো সম্ভব হয়। আর আমাদের সম্মিলিত এই পদক্ষেপ বিশ্ব কার্বন এমিশন পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সহায়ক ভূমিকা অবশ্যই পালন করবে। স্মার্টফোন মানুষের জীবনে আশীর্বাদ এবং অভিশাপ এ বিষয়ে ধারাবাহিক আলোচনায় আজকের আলোচনার বিষয় স্মার্টফোনের কার্বন ফুটপ্রিন্ট, দ্য কার্বন ফুটপ্রিন্ট অফ স্মার্টফোনস। আলোচনায় সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটিতে পরিচালিত এক গবেষণা মতে বর্তমান সময়ে স্মার্টফোন প্রস্তুত, ব্যবহার এবং ওয়েস্ট ডিসপোজাল অর্থাৎ বর্জ্য নিষ্পত্তিজনিত কর্মকাণ্ড থেকে যে কার্বন এমিশন হয় তার পরিমাণ পিসি বা ল্যাপটপ থেকে কার্বন এমিশনকে অনেক গুণে ছাড়িয়ে গিয়েছে। স্মার্টফোনের কার্বন এমিশন বৃদ্ধির বর্তমান একটি চিত্র তুলে ধরে সবার জ্ঞাতার্থে উল্লেখ করছি যে স্মার্টফোন সম্পর্কিত কর্মকাণ্ডে বাৎসরিক CO2 ইকুইভ্যালেন্ট উৎপাদনের পরিমাণ 17 মেগাটন থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে 125 মেগাটনে দাঁড়িয়েছে, যেটা বৃদ্ধির হার হচ্ছে 730%। মাইক বার্নার্স লি, যাকে কার্বন ফুটপ্রিন্টের গুরু বলা হয়, এ বিষয়ে তার লেখা বই হাউ ব্যাড আর ব্যানানাস, দ্য কার্বন ফুটপ্রিন্ট অফ এভরিথিং থেকে নেওয়া কিছু তথ্য স্ক্রিনে দেখানো হচ্ছে 2020 সালে 7.7 বিলিয়ন মোবাইল ফোন ব্যবহারের ফলে মোটামুটি 580 মিলিয়ন টন CO2 ইকুইভ্যালেন্ট নির্গত হয়েছে, যা গ্লোবাল এমিশনের প্রায় 1%। এখন আপনার মোবাইল ফোনের কার্বন ফুটপ্রিন্ট সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এ ব্যাপারে কার্বন ফুটপ্রিন্টের গুরু বার্নার্স লি কর্তৃক প্রদত্ত একটি সহজ হিসেব আমি স্ক্রিনে দেখাচ্ছি। স্ক্রিনে দেখানো প্রথম লাইনে আমরা দেখতে পাচ্ছি যে বাদিক থেকে প্রথম কলামে যেটা লেখা আছে সেটা হচ্ছে একটি স্মার্টফোন প্রতিদিন গড়ে 1 ঘন্টা ধরে ব্যবহার করলে সে স্মার্টফোন থেকে বছরে 63 কেজি CO2 ইকুইভ্যালেন্ট নির্গমন হয়। আর শেষের কলামে উল্লেখ করা হয়েছে যে ফোনটি সর্বমোট CO2 ইকুইভ্যালেন্ট নির্গমন, যেটি ফোনটির ব্যবহার করা ছাড়াও সেটি প্রস্তুত করা বা ভোক্তার হাতে পৌঁছানোর প্রক্রিয়া সহ নেটওয়ার্ক এবং ডেটা সেন্টারে এসব কিছু মিলিত হয়ে এই কার্বন এমিশন হয়। দ্বিতীয় লাইনে দেখানো হচ্ছে দিনে গড়ে 3 ঘন্টা 25 মিনিট ধরে একটি স্মার্টফোন ব্যবহার করলে বছরে
69 কেজি CO2 ইকুইভ্যালেন্ট নির্গমন হয়। শেষের কলমে একইভাবে উল্লেখ করা হয়েছে যে ফোনটির সর্বমোট CO2 ইকুইভ্যালেন্ট নির্গমন ফোনটি ব্যবহার করা ছাড়াও ফোনটি প্রস্তুত, ভোক্তার হাতে পৌঁছানোর প্রক্রিয়া সহ নেটওয়ার্ক এবং ডেটা সেন্টারে সবকিছু মিলেই সে এমিশন হয়। তৃতীয় লাইনে দেখানো হচ্ছে যে কোনো ফোন দিনে গড়ে 10 ঘন্টা ধরে সে স্মার্টফোনটি ব্যবহার করলে বছরে 86 কেজি CO2 ইকুইভ্যালেন্ট নির্গমন হয়। এবং শেষের কলমে উল্লেখ করা হয়েছে যে ফোনটি সর্বমোট CO2 ইকুইভ্যালেন্ট নির্গমন ফোনটির ব্যবহার ছাড়াও প্রস্তুত এবং ভোক্তার হাতে পৌঁছানোর প্রক্রিয়া সহ নেটওয়ার্ক এবং ডেটা সেন্টার সবকিছু মিলে সে নির্গমন হয়। স্মার্টফোন নিয়ে আমরা যাই করি না কেন, কথা বলা, মেসেজ পাঠানো বা ভিডিও দেখা, তার সবকিছু কিন্তু কার্বন ফুটপ্রিন্ট তৈরি করে এবং পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়া ফেলে। বিষয়টি যে কত মারাত্মক তার জন্যে ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনের একজন ইঞ্জিনিয়ার রবি বশরাউস কর্তৃক পরিচালিত এক গবেষণা মতে পোর্টোরিকান গায়ক লুইস ফন্সির ল্যাটিন আমেরিকান স্প্যানিশ সঙ্গীত ডিসপাসিও গানের 5 বিলিয়ন কপি দোকানে তাকে রাখা ভিডিও 2,50,000 টন CO2 নির্গমন করে, যা চাঁদ, গিনি-বিসাউ, সোমালিয়া, সিয়েরা লিওন এবং দ্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক মিলে একত্রে প্রতি বছর যে বিদ্যুৎ খরচ করে তার সমান। এটা প্রকৃতই ভাববার মতো একটা বিষয়। একটু সময় নিয়ে একটু ভাবুন যে মাত্র একজন লুইস ফন্সির 5 বিলিয়ন ভিডিও স্ট্রিম কর্তৃক যে পরিমাণ ইলেকট্রিসিটি খরচ করে তা 5টি দেশের বাৎসরিক বিদ্যুৎ খরচের সমান। এখন আমরা দেখব স্মার্টফোন থেকে নির্গত কার্বন কোথায় সব থেকে বেশি উৎপন্ন হয়, where most carbon emissions are generated. স্মার্টফোন সংক্রান্ত কার্বন এমিশনের সিংহভাগ উৎপন্ন হয় স্মার্টফোন ব্যবহারের জন্য নয়, এটা তৈরির সময় সব থেকে বেশি কার্বন এমিশন হয়। কারণ স্মার্টফোন তৈরিতে খুব দামি মেটাল যেমন গোল্ড, টাংস্টেন এবং কোবল্ট ব্যবহার করা হয়, যা খনি থেকে আহরণ করা একটি কার্বন ইন্টেন্সিভ প্রসেস। কেবলমাত্র একটি আইফোন তার জীবনকালে 79 কেজি CO2 উৎপাদন করে, যা 9 গ্যালন পেট্রোল জ্বালানোর সমান। জানা জরুরি যে একটি আইফোন ফ্যাক্টরি থেকে বেরোনোর আগেই 80% কার্বন সে অলরেডি উৎপাদন করে থাকে। আইফোন তৈরির সময় কার্বন ফুটপ্রিন্টের একটি ছক স্ক্রিনে দেখানো হলো, যা অ্যাপল কর্তৃক প্রকাশ করা হয়েছে। আইফোন 5 থেকে শুরু করে 12 তৈরির সময় প্রতিটি আইফোনের কার্বন এমিশন এই ছকে দেখানো হয়েছে। ছকটিতে বা চিত্রে প্রথম কলামে আইফোন মডেল, যেখানে আইফোন 12 প্রো ম্যাক্স থেকে নিচের দিকে আইফোন 7 এর নাম লেখা আছে। দ্বিতীয় কলামে আইফোনটির মোটামুটি 2 বছরের জীবনকালে মোট CO2 এমিশনের পরিমাণ এবং পরের কলামগুলোতে মোট CO2 এমিশনের খাতগুলো যথা প্রোডাকশন, ট্রান্সপোর্ট, ইউসেজ এবং রিসাইকেলিংয়ের মোট CO2 এমিশনের শতকরা হার দেওয়া আছে। বোঝার সুবিধার্থে আমি কেবলমাত্র প্রথম লাইন অর্থাৎ আইফোন 12 প্রো ম্যাক্সের CO2 এমিশন পড়ে শোনাচ্ছি। আইফোন 12 প্রো ম্যাক্স মোট 86 কেজি CO2 এমিশন করে। তার মধ্যে ফোনটি প্রোডাকশনের সময় 82% এবং ট্রান্সপোর্টের সময় 2% এবং ইউসেজের সময় 15% এবং রিসাইকেলিংয়ের সময় 1%-এরও কম CO2 এমিশন করে। এভাবে ক্রমান্বয়ে নিচের দিকে আইফোন 7 এর পরিসংখ্যান দেওয়া আছে। চিত্র থেকে একটি দিক বিশেষভাবে লক্ষণীয় যে নতুন ভার্সনের আইফোনগুলোতে ক্রমান্বয়ে বেশি পরিমাণ CO2 এমিশন হয়েছে। আইফোন 7 এর CO2 এমিশন 56 কেজি থেকে বেড়ে আইফোন 12 এর বেলায় সেটা 86 কেজিতে দাঁড়িয়েছে। এই তথ্যচিত্রটি একটি চার্টের মাধ্যমে দেখানো হলো। এখন আমরা আপনার ফোনের কার্বন ফুটপ্রিন্ট কমানোর কিছু উপায় নিয়ে আলোচনা করব। হাউ টু রিডিউস দ্য কার্বন ফুটপ্রিন্ট অফ ইয়োর ফোন। ফোনটি তৈরির সময় উৎপাদিত কার্বন ফুটপ্রিন্টের ব্যাপারে
আমাদের কিছু করার না থাকলেও ফোন ব্যবহারের সময় কিছু পদক্ষেপ গ্রহণ করে আমরা এনার্জি খরচ কমাতে পারি। সেগুলো হলো, প্রথমটি, আপনার ফোনের অটো প্লে সেটিং এইচডি থেকে লোয়ার রেজলিউশনে সেট করতে হবে। দ্বিতীয়টি হলো, সবসময় স্ট্রিমিংয়ের জন্য ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করা, সেলুলার ডেটা স্ট্রিমিং না করা। তৃতীয়টি হলো, অটোমেটিক ডাউনলোডস ফর অ্যাপস বন্ধ রাখা। চতুর্থটি হলো, যে সমস্ত ক্লাউড ব্যাকআপ আপনার প্রয়োজন হয় না সেগুলো বন্ধ রাখা। এবং পঞ্চমটি হলো, কোনো কল করার সময় ইন্টারনেট ব্যবহার না করে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করা। সৃষ্টিকর্তা আমাদের বসবাসের জন্য এই একটি মাত্র জায়গা নির্ধারণ করেছে। তাই সবার জানতে এবং বুঝতে হবে যে স্মার্টফোন এই দুনিয়াকে কত দ্রুত ধ্বংস করছে, সেটা কিন্তু সবারই আমাদের চিন্তার বাইরে। Smartphones are killing the planet faster than anyone expected. একটি সমীক্ষায় প্রকাশ যে আপনার হাতে যে ফোনটি আছে সেটি 1 দশক ধরে ব্যবহার করলে ফোনটি যে পরিমাণ এনার্জি খরচ করবে, একটি নতুন ফোন কিনলে সেটি তার সমপরিমাণ এনার্জি খরচ করবে। অর্থাৎ নতুন একটি স্মার্টফোন তৈরিতে সিংহভাগ CO2 উৎপন্ন হয়। এ তথ্যের উপর ভিত্তি করে গবেষকেরা স্মার্টফোন তৈরি এবং ব্যবহারের বিষয়ে রীতিমতো সতর্কতা জারি করেছেন। নতুন ভার্সনের একটি আইফোন কেনার পরিবর্তে আপনি বরং অল্প দামে একটি নতুন ব্যাটারি কেনার বিষয়টি বিবেচনা করতে পারেন। আপনার এই সিদ্ধান্ত কেবলমাত্র আপনার অর্থ সাশ্রয় হবে তাই নয়, এটা আমাদের গ্রহকে বাঁচাতে সহায়ক হবে। ম্যাকমাস্টার ইউনিভার্সিটি কর্তৃক পুরো আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে 2010 থেকে 2020 সাল পর্যন্ত পিসিস, ল্যাপটপস, মনিটরস, স্মার্টফোনস এবং সার্ভারের কার্বন ফুটপ্রিন্টের প্রভাব পর্যালোচনা করে একটি গবেষণা করা হয়, যা জার্নাল অফ ক্লিনার প্রোডাকশনে প্রকাশিত হয়। সেখানে কার্বন ফুটপ্রিন্ট সম্পর্কে একটা ভয়ঙ্কর খারাপ তথ্য বেরিয়ে আসে। 2007 সালে পুরো গ্লোবাল কার্বন ফুটপ্রিন্টের 1% জন্য দায়ী ছিল এই আইসিটি। সেখানে সে হার বৃদ্ধি পেয়ে 2040 সালের মধ্যে তা 14% গিয়ে ঠেকবে, যা পুরো ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি থেকে কার্বন এমিশনের অর্ধেকের সমান হবে। কার্বন এমিশনের ব্যাপারে স্মার্টফোন কয়েকটি কারণে খুব চাতুরীপূর্ণ একটি ডিভাইস। একটি স্মার্টফোন গড়ে 2 বছর জীবনচক্রে ফোনটি মোটামুটি ফেলে দেওয়ার পর্যায়ে পৌঁছে যায়। সমস্যা হলো, একটি স্মার্টফোন তার 2 বছর জীবনচক্রে মোট যে পরিমাণ CO2 উদ্গীরণ করে তার মধ্যে 85 থেকে 55% কার্বন এমিশন সেটি হয় বা সংগঠিত হয় ফোনটি তৈরি এবং বিশেষ করে প্রস্তুতের জন্য প্রয়োজনীয় কাঁচামাল খনি থেকে সংগ্রহের বা উত্তোলনের প্রক্রিয়ার ফলে। তার অর্থ হলো, একটি নতুন ফোন ক্রয় করলে সেটি যে পরিমাণ এনার্জি খরচ করে বাজারে আসে তা ফোনটি 1 যুগ ধরে রিচার্জিং এবং অপারেটিংয়ের জন্য যে এনার্জি খরচ হয় তার সমান। বিষয়টি নিয়ে আমাদের সবারই একটু ভাবা উচিত। মানুষ যদিও বর্তমানে এই স্মার্টফোন কম কিনছে, কিন্তু ইলেকট্রনিক কোম্পানিগুলো তাদের ব্যবসা পুষিয়ে নেওয়ার জন্য বড় স্ক্রিনের দৃষ্টিনন্দন ফোন বাজারে আনছে। গবেষণায় প্রকাশ যে বড় স্ক্রিনের স্মার্টফোনের কার্বন ফুটপ্রিন্ট ছোট স্ক্রিনের স্মার্টফোনের থেকে অনেক বেশি। অ্যাপল জনসমক্ষে প্রকাশ করেছে যে আইফোন 7 প্লাস তৈরিতে আইফোন 6s এর থেকে 10% বেশি CO2 বাতাসে ছেড়েছে, কিন্তু আইফোন 7 স্ট্যান্ডার্ড তৈরি করতে আইফোন 6s থেকে 10% কম CO2 উদ্গীরণ করেছে। অন্য একটি স্বতন্ত্র সমীক্ষা মতে প্রকাশ যে আইফোন 6s আইফোন 4s এর থেকে 57% বেশি CO2 উৎপাদন করে। একটি সমীক্ষার লিড অথর লটফি বেলখির তার কথায় অ্যাপল এবং অন্যান্য কোম্পানির
ফোন রিসাইক্লিংয়ের প্রোগ্রাম থাকলেও তারা 1%-এরও কম স্মার্টফোন রিসাইকেল করে থাকে। যা হোক, কোনো স্মার্টফোন 2 বছরের জায়গায় 3 বছর বা আরও বেশি সময় ধরে ব্যবহার করলে ফোন ব্যবহারকারী সকলের ফুটপ্রিন্টের উপর একটা ইতিবাচক প্রভাব পড়বে, অর্থাৎ তাদের যে কার্বন এমিশন সেটা অনেক কম হবে। তার সহজ কারণ হচ্ছে আপনার জন্য নতুন ফোন তৈরিতে খনি থেকে কোনো খনিজ পদার্থ উত্তোলন করার দরকার পড়বে না। স্মার্টফোন দ্রুত বর্ধিষ্ণু আইসিটি সেক্টরের একটি অংশ হলেও CO2 উৎপাদনের ব্যাপারে সার্ভার্স এবং ডেটা সেন্টার্সেরই দায় আরও বেশি। 2020 সালে আইসিটি থেকে 45% CO2 তারাই উৎপাদন করেছে, কারণ গুগল সার্চ এবং প্রতিটি ফেসবুক রিফ্রেশের প্রতিটি টুইটের জন্য একটি কম্পিউটার থেকে ক্লাউডে একটা হিসাবপত্র করতে হয়। ক্রিপ্টোকারেন্সি যেভাবে জনপ্রিয় হয়ে উঠছে তাতে স্মার্টফোনের থেকে কার্বন এমিশনের মাত্রা আরও অনেক গুণে বৃদ্ধি পাবে। গবেষকদের মতে নতুন নতুন অ্যাপস বাজারে আসার ফলে ফোন ব্যবহারের প্রয়োজন 24/7-এ উন্নীত হয়েছে। আর ফোনের সংখ্যা যত বাড়ছে অনিবার্যভাবে তার ব্যবহারও বাড়ছে এবং অধিক সংখ্যক সার্ভারেরও দরকার হচ্ছে। ক্রমবর্ধমান সার্ভারের সংখ্যা নিয়ে কি করা যায় সে প্রসঙ্গে বেলখির পরামর্শ দেন যে সরকারের নীতিমালা এবং ট্যাক্স এ ব্যাপারে ভূমিকা রেখে সার্ভারের জন্য এনার্জির চাহিদা রিনিউয়েবল এনার্জি সোর্স থেকে মেটানোর ব্যবস্থা করতে পারে। উল্লেখ্য, গুগল, ফেসবুক এবং অ্যাপল 100% রিনিউয়েবল এনার্জি ব্যবহারের জন্য নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে অ্যাপলের সব সার্ভার রিনিউয়েবল এনার্জি দিয়ে চলে। বেলখির বলেন, অ্যাপলের এই কর্পোরেট পদক্ষেপ খুব আশাব্যঞ্জক, কিন্তু এই সেক্টর থেকে নির্গত মোট কার্বন এমিশন কমাতে তা কিন্তু খুব সামান্যই ভূমিকা রাখে। গবেষকরা এ ব্যাপারে হতাশা প্রকাশ করে বলেন যে ভবিষ্যৎ আরও খারাপ হবে যদি ইন্টারনেট অফ থিংস এর ব্যবহার ঢালাওভাবে শুরু হয়। তাহলে গবেষকদের কথায় মেনি মোর ডিভাইসেস উইল হিট আপ দ্য ক্লাউড ফর ডেটা। আমরা প্রতিদিন দেখছি যে গাড়িতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্র থেকে শুরু করে কার, ট্রাক এবং এয়ারপ্লেনে ইন্টারনেটের ব্যবহার বেড়েই চলেছে। এভাবে চলতে থাকলে নেটওয়ার্কিং এবং ডেটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচারের উপর চাপ বাড়বে এবং বিশেষ করে সেগুলো উৎপাদনের জন্য এনার্জি কনজাম্পশন বাড়তে থাকবে। এ ব্যাপারে গবেষকরা মত প্রদান করেন যে সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচারগুলো যদি দ্রুত 100% রিনিউয়েবল এনার্জি ব্যবহার শুরু না করে, সেক্ষেত্রে ইন্টারনেট অফ থিংসের ক্রমবর্ধমান ব্যবহার গ্লোবাল এমিশনকে অকল্পনীয় মাত্রায় বাড়িয়ে দেবে। সবার এবং নিজের জীবন বাঁচাতে মনে রাখতে হবে, দ্য বটম লাইন ইজ দ্যাট উই নিড টু বাই লেস অ্যান্ড এনগেজ লেস ফর দ্য হেলথ অফ দিস এন্টায়ার প্ল্যানেট। অর্থাৎ এ ব্যাপারে বটম লাইন বা পাশ ছাড়িয়ে হচ্ছে এ গ্রহের স্বাস্থ্যের কথা বিবেচনা করে কম ক্রয় এবং কম ব্যবহার নীতি অবলম্বন করতে হবে। কার্বন ফুটপ্রিন্ট কমানোর ব্যাপারে একটি কোম্পানি বা একজন ডিজাইনের অথবা সরকারি নিয়ম নীতি যথেষ্ট নয়। এ ব্যাপারে ভোক্তাদের ভূমিকা নেওয়ার যথেষ্ট সঙ্গত কারণ আছে। পরবর্তীতে বাজারে চকচকে দৃষ্টিনন্দন স্মার্টফোনের মতো ছোট ছোট যন্ত্রগুলোর সরব উপস্থিতি দেখে আমাদের সবার চোখে যদি সেগুলো এক একটি CO2 উৎপাদনকারী হিসাবে বিবেচিত হয়, তাহলে আমরা নতুন একটি স্মার্টফোন ক্রয়ের ইচ্ছে নিয়ন্ত্রণ করতে সক্ষম হব। সে আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনায় সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং স্মার্টফোনের আশীর্বাদ এবং অভিশাপ নিয়ে ধারাবাহিক আলোচনার পরবর্তী পর্বগুলোতে সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এ ধরনের জীবন ঘনিষ্ঠ বিষয় যা আমি মনে করি সব বয়সী এবং শ্রেণী পেশার মানুষদের জন্য বিশেষ প্রয়োজন, এ ধরনের বিষয়গুলো আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আলোচনা করে সবার সামনে তুলে ধরার চেষ্টা করি। এ ধরনের আলোচনা সরাসরি করলে সেখানে ইন্টারাকশনের সুযোগ থাকে এবং বোঝার সুবিধা হয়। সে লক্ষ্যে আমি এবং আমার টিম এ ধরনের বিষয়গুলো নিয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং কর্পোরেট হাউসে ক্লাস বা সেমিনারের মাধ্যমে এ ধরনের আলোচনাগুলো করে থাকি। এ ধরনের আলোচনার প্রয়োজন হলে দয়া করে লিখে জানাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। মানবতাই মানব ধর্ম।
Humanity is human religion.